যে ভিউয়ার আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে ভিয়েতনাম রপ্তানি বাণিজ্যে এতটা উন্নতি করেছে, সেটার উপর আমরা আজকে কথা বলবো। তো একসময় ভিয়েতনামের রপ্তানিতে শুধু তৈরি পোশাক ছিল, জুতা ছিল, বা অ্যাগ্রো প্রসেসিং গুডস ছিল, এবং এই কিছু পণ্যের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। কিন্তু দেশটা ধীরে ধীরে নিজেদেরকে একটা ডাইভার্সিফাইড ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট হাব হিসাবে তৈরি করে ফেলেছে। আজকে তাদের রপ্তানিতে টেক্সটাইল, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স, স্মার্টফোনস, কম্পিউটার্স এবং কম্পিউটার সামগ্রী, মেশিনারি, হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং গুলো তারা তৈরি করছে এখন। প্রশ্ন হলো, ভিয়েতনাম কিভাবে এটা করলো, এবং বাংলাদেশ কি ভিয়েতনাম থেকে এটা শিখতে পারে বা ভিয়েতনামের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে? সে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আসুন দেখি ভিয়েতনাম কি করেছে। ভিয়েতনাম যেটা করেছে সেটা হচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলাকে তাদের দেশে নিয়ে এসেছে, অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা ভিয়েতনামে বিনিয়োগ করেছে, ফ্যাক্টরি তৈরি করেছে, এবং তারা শুধু গার্মেন্টস বা জুতা বা এগ্রো প্রসেসিং এ সীমাবদ্ধ থাকে নাই। তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বৈদেশিক বিনিয়োগকারীদের সেখানে আহ, আহ, এনেছে। এবং শুধু বিদেশি বিনিয়োগ চায়নি, তারা এমন বিনিয়োগ আকর্ষণ করেছে যা দেশটাকে গ্লোবাল ভ্যালু চেইন বা একটা গ্লোবাল ভ্যালু চেইনের সাথে তারা যুক্ত করে ফেলেছে। এবার স্যামসাং এর মতো কোম্পানি ভিয়েতনামে উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু প্রসঙ্গক্রমে বলে রাখি, স্যামসাং বাংলাদেশও আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা আসে নাই কেন, সেটা অন্য আলোচনার বিষয়, পরে আমরা আলোচনা করব। এরপর ভিয়েতনাম তৈরি করেছে একটা ইকোসিস্টেম। এফডিআই এনেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এবং তারা সেখানে তৈরি করা শুরু করে। সেখানে কর্মসংস্থান হয়, এবং একটা বড় কোম্পানিকে দেখে দেখে অনেকগুলো বড় কোম্পানি সেখানে এসেছে। তারা একটা ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি করেছে, স্কিল ডেভেলপমেন্ট করেছে, এবং আস্তে আস্তে তারা লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং স্কিল গুলাকে তারা গ্রেড করেছে এবং গ্লোবাল ভ্যালু চেনে সাথে তারা যুক্ত হয়েছে। মূল জিনিসটা হচ্ছে যে দেশে যদি পুঁজি কম থাকে, সেখানে বিদেশ থেকে পুঁজিকে আমন্ত্রণ করতে হয়, এবং পুঁজিকে আমন্ত্রণ করে ডাইভার্সিফাইড প্রোডাকশন বা ইনভেস্টমেন্ট করার সুযোগ করে দিতে হয়। সেকেন্ড থিং হচ্ছে, শুধু গার্মেন্টস এর উপরে কিন্তু ভিয়েতনাম আহ, এই নির্ভর করেনি। ভিয়েতনাম বুঝেছে একটি বা দুটি পণ্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে একটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তারা ইলেকট্রনিক্স, মোবাইল ফোনস, কম্পিউটার্স, কম্পিউটার কম্পোনেন্টস, মেশিনারি, ফুটওয়্যার, ফার্নিচার, হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং এ দিয়ে আস্তে আস্তে গেছে। অর্থাৎ তারা শুধু এক্সপোর্ট গ্রোথ তৈরি করেনি, এক্সপোর্টকে ডাইভার্সিফিকেশনও করেছে। দেখেন, এক্সপোর্ট গ্রোথ এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দুটো কিন্তু আলাদা জিনিস। আমাদের এক্সপোর্ট গ্রোথটা নিয়ে আমরা চিন্তা করছি, বাট আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আরেকটা কাজ যেটা ভিয়েতনাম করেছে সেটা হচ্ছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। অর্থাৎ আপনি শুধু তৈরি করলে হবে না, আপনি এই পণ্যগুলো কোথায় বিক্রি করবেন সেই জন্য মার্কেটও তারা তৈরি করে ফেলেছে। তা মার্কেটটা কিরকম তৈরি করেছে, একটা পণ্য যখন আপনার রপ্তানি করবে, এই বাজারগুলোতে শুল্ক একটা বড় ব্যাপার, এবং শুল্কের কারণে তারা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে বিভিন্ন দেশের সাথে শুল্ক সংক্রান্ত সুবিধাগুলো তাদের দেশের রপ্তানিকারকদের দিয়েছে। ভিয়েতনাম বিভিন্ন দেশের সঙ্গে শক্তিশালী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তৈরি করে ফেলেছে, নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। এবং কিন্তু শুধু এফটি করে তাদের লক্ষ্য ছিল না, তাদের অ্যাপ্রোচ ছিল এইরকম। টার্গেট মার্কেট ঠিক করেছে, তারা তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে ফ্রি ট্রেড। তারপর একটা রুলস অফ অরিজিন ডেভেলপ করেছে, যে ওই দেশের সাথে ট্রেড করতে হলে শুল্ক সংক্রান্ত আলোচনা কি হবে। তারপরে তারা ইনভেস্টমেন্ট ইনভাইট করেছে, তারপরে ম্যানুফ্যাকচারিং কাজ শুরু করেছে, এবং পটেনশিয়াল মার্কেটে তাদের ইনভেস্টরদের, তাদের রপ্তানিকারকদের ঢোকার সুযোগ করে দিয়েছে। তারা আরেকটা কাজ করেছে, গ্লোবাল সাপ্লাই চেনের সাথে যুক্ত হয়েছে। ভিয়েতনামের একটি বড় সুবিধা হলো তারা এশিয়ান ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্কের অংশ হয়ে গেছে। কিরকম? যে চায়না, কোরিয়া, জাপান, এইসব হাই ভ্যালু কন্টেন্ট, এক্সপোর্টিং কন্টেন্ট যারা তৈরি করে, তাদের পাশাপাশি একটা দেশে তারা কিন্তু একটা সাপ্লাই চেইন, অর্থাৎ তাদের ব্যাকওয়ার্ড লিঙ্ক ইন্ডাস্ট্রিটা কিন্তু ভিয়েতনামে। এটা একটা বড় সুবিধা। তাহলে মেশিনারি কম্পোনেন্টস বা র মেটেরিয়ালস ভিয়েতনামে তৈরি হয়, এবং এগুলো একটা পার্ট ভিয়েতনামে তৈরি হয়, এবং তাদের দেশে তারা কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে এই তিনটা দেশে বা এই দেশগুলোতে তারা সাপোর্ট দেয়।
এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভিয়েতনাম থেকে ইম্পোর্ট সবসময় এক্সপোর্টের প্রতিদ্বন্দ্বী নয়। সঠিক ইম্পোর্ট অনেক সময় এক্সপোর্ট তৈরির ইনপুট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভিয়েতনাম ইম্পোর্ট করছে এক্সপোর্ট করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বাংলাদেশের সমস্যাটা কোথায়? বাংলাদেশ আরএমজি সেক্টর নিয়ে বসে আছে, একটি অসাধারণ সাকসেস স্টোরি আছে, অবশ্যই গ্রোথ নিয়ে আলোচনা করছি। সমস্যা আরএমজি নয়, সমস্যা হলো আমাদের রপ্তানি এখনো অত্যাধিক বা অস্বাভাবিকভাবে একটি সেক্টরের উপর নিয়ে নির্ভরশীল। বাংলাদেশের স্ট্র্যাটেজি হওয়া উচিত আরএমজি থাকুক, আরএমজির পাশাপাশি আরো 5-10টা শক্তিশালী এক্সপোর্ট সেক্টর তৈরি হোক, এবং তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলোকে প্রায়োরিটি ঠিক করে এবং সেগুলোর উপরে কিভাবে কোন দেশে এগুলো সেল করা যায় সেসব দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, এবং সেগুলোর এক্সপোর্টের ক্ষেত্রে র মেটেরিয়াল পারচেজের ক্ষেত্রে স্পেশাল কোন ইনিশিয়েটিভ নিয়ে অন্তত 10টার মতো আরএমজির পাশাপাশি শিল্পকে আমরা কিন্তু বুস্ট আপ করতে পারি। তাহলে বাংলাদেশ ভিয়েতনাম থেকে শিক্ষা নিতে পারে। প্রথমত, টার্গেটেড এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবং শুধু এফডিআই চাইলে হবে না, আমাদের নির্ধারণ করতে হবে যে আমরা কোন কোন সেক্টরে এফডিআই নিয়ে আসব, এর মধ্যে কোন সেক্টরে কোন গ্লোবাল কোম্পানিকে বাংলাদেশে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত, স্পেশাল ইকোনমিক জোনকে শুধু জমি বরাদ্দের জায়গা বানালে হবে না। স্পেশাল ইকোনমিক জোন হবে সম্পূর্ণ এক্সপোর্ট ইকোসিস্টেম। সেখানে অ্যাঙ্কর ইনভেস্টর আসবে, টিয়ার 1 সাপ্লায়ার তৈরি করবে, টিয়ার 2 সাপ্লায়ার তৈরি করবে, টিয়ার 3 এসএমই তৈরি করবে, এবং একটা অ্যাঙ্কর ইনভেস্টরকে কেন্দ্র করে অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হবে। সেগুলোকে কিভাবে অবকাঠামোগত সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সাপ্লাই চেইনটাকে তাদের সাথে ইন্টিগ্রেট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তৃতীয়ত, যে কাস্টম বন্ড এবং ট্রেড ফেসিলিটেশন গুলো সহজ করতে হবে। বন্ডেড ওয়ারহাউস ম্যানেজমেন্ট, ডিউটি ড্রব্যাক, ক্যাশ ইনসেন্টিভ, এই 3টা জায়গা কিন্তু ভেরি কাম্বাসাম। এই জায়গাগুলোকে আমাদেরকে কিন্তু সঠিক পন্থায় এবং কখনো হয়রানি যাতে না হয় কাস্টমাররা, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এই পলিসিগুলো করতে হবে। একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি যদি র মেটেরিয়ালস আনতে দীর্ঘ সময় নেয়, এবং কাস্টমস ক্লিয়ারেন্স যদি জটিল হয়, এবং পোর্ট কনজেশনের কারণে শিপমেন্ট যদি ডিলে হয়, তাহলে গ্লোবাল সাপ্লাই চেইন সেই দেশকে বেছে নেবে না। কারণ ডিলে হলে এখানে কোনোদিন কেউ ইনভেস্ট করবে না, এবং এখান থেকে কোনো কিছু কিনতে চাইবে না, এবং এখানে কোনো কিছু তারা বিক্রি করতেও চাইবে না। অতএব সাপ্লাই চেইন ইকোসিস্টেম স্মুথ, ফাস্টার সাপ্লাই চেইন ইকোসিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থত, বাংলাদেশ যেটা করতে পারে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার আগে প্রোডাক্ট স্ট্র্যাটেজি দরকার। আমি কার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি, সেই কি তার দেশে এই গুস্তার প্রয়োজন আছে কিনা। যে এখন আমি ভুটানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি, তারা আমাকে ফ্রি ট্রেড করার জন্য সুযোগ দিচ্ছে আরএমজি, তো ভুটানে আমি আরএমজি কি সেল করব? কিন্তু আমার সাথে আরএমজি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে ইউএসএ মার্কেটের সাথে, ইউ মার্কেটের সাথে, জাপানের সাথে, জার্মানির সাথে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে প্রোডাক্ট অনুযায়ী এফটিএ করতে হবে। প্রোডাক্টের সাথে আমরা এফটিএ কে সংযোগ করে নিতে হবে। কোন প্রোডাক্ট কোন মার্কেটে যাবে, কোন এফটিএ করবে, রুলস অফ অরিজিন কি হবে ওই দেশের সাথে, কি ধরনের এফডিএ দরকার, কি ধরনের সাপ্লাই চেইন দরকার, এই বিষয়গুলো আগে আমাদের ঠিক করতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে, লোকাল স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে গ্লোবাল ভ্যালু চেইনের সাথে যুক্ত করতে হবে। শুধু মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করলে যথেষ্ট না। পাশাপাশি আমাদের লক্ষ্য হওয়া উচিত ফরেন অ্যাঙ্কর কোম্পানি। বাংলাদেশের ফরেন অ্যাঙ্কর কোম্পানিকে বাংলাদেশের কোন কোন টিয়ারের সাপ্লায়াররা সাপ্লাই দেয়, তাদের অবকাঠামোগত উন্নতির জন্য আমাদের চিন্তা করতে হবে। টিয়ার 1 সাপ্লায়ার, টিয়ার 2 সাপ্লায়ার, বাংলাদেশি টিয়ার 3 এসএমই সাপ্লায়ার, এভাবে এফডিআই থেকে টেকনোলজি ট্রান্সফার, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিং অপরচুনিটিস এবং ডোমেস্টিক ভ্যালু চেইন আস্তে আস্তে বড় হবে। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আরএমজি নাকি ডাইভার্সিফিকেশন, এটা একটা বড় বিষয়। এবং আরএমজি পাশাপাশি ডাইভার্সিফিকেশন আমাদের দরকার। এবং ভিয়েতনাম যেটা আমাদের জন্য একটা ইউজ কেস, সেটা ভিয়েতনাম থেকে আমরা শিখতে পারি। অতএব আমি সংক্ষেপে এক্সপোর্ট বৃদ্ধির জন্য, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য, বাংলাদেশের রপ্তানিকে 50 বিলিয়ন থেকে $500 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য যে প্ল্যানিং দরকার, সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।